মায়া চল এখন। আর 1 মিনিট। মায়া নিজের ফোন বের করে ম্যাপল বাগানের একটি ছবি তোলে। এরপর উঠে দাঁড়ায় আরিফের বরাবর। তাদের ঠিক উপরে একটি ম্যাপল পাতা পড়ছিল। মায়া সেটা ধরার আগেই আরিফ সেটা ধরে ফেলে। মায়া আরিফের দিকে তাকিয়ে আবার ম্যাপল পাতাটির দিকে তাকায়। মায়া বলল, আপনি কি জানেন, দুজন মানুষ যখন এভাবে থাকে তাদের ভিতর যদি কেউ ম্যাপল পাতা পড়ন্ত অবস্থায় ধরে তবে তাদের প্রেম হয়ে যায় এবং সেটা তাদের প্রথম প্রেম থাকে। আরিফ মায়ার এমন কথায় মেকি হাসে। ম্যাপল পাতাটি নিজের মুখশ্রীর সামনে ধরে উল্টে পাল্টে দেখতে থাকে। এরপর মায়ের দিকে তাকিয়ে বলে, এই লজিকহীন কথা তোকে কে বলেছে? মায়া উপর থেকে পড়তে থাকা আরও একটি ম্যাপল পাতা ধরে। ম্যাপল পাতাটি নিজের কাছে সযত্নে গুছিয়ে রাখে। আরিফের প্রশ্ন উত্তরে বলে, আমি গবলিন মুভিতে দেখেছি এটা। কি পাগল, মুভিতে দেখা একটা কথা কেউ বিশ্বাস করে? আরিফ নিজের কণ্ঠে শীতল করে বলে, তাহলে তুই পাতা ধরতে চেয়েছিলিস এই কারণে তুই আমার সাথে প্রেম করতে চাস, রাইট? আরিফের কথায় মায়া বোকা বনে যায়। সে কথা বলল কোন কারণে, আর কথার মানে মোড় নিল কোন দিকে? মায়া থতমত খেয়ে বলে, এমনটা না, তাহলে কেমন? আপনার সাথে আমার প্রেম করার কোনো শখ নেই। আপনার সাথে আমি কেন প্রেম করতে যাব? বিবাহিত কাপলরা কখনো প্রেম করে? এটুকু জানেন না? তাহলে চল, বিবাহিতরা যা করে তাই করি। মায়া চোখ বড় বড় করে তাকায় আরিফের দিকে। লোকটার মুখে কি কিছুই আটকায় না? কীরকম লাগামহীন কথা বলে! আরিফের এই কথাটি মায়াকে বাকরুদ্ধ করে দিয়েছে। মায়া কি বলবে এর উত্তরে? যা বলবে সব দিক থেকেই তো ফেঁসে যাবে। মায়া বিড়বিড় করে গাল দিতে থাকে আরিফকে। অসভ্য লোক একটা, শুধু কিছু বলতে পারেনি দেখে, না হলে দেখতেন। আরিফ মায়াকে এমন বিড়বিড় করতে দেখে বলে, আই লাভ ইউ বললে সরাসরি বল, বিড়বিড় করার কি আছে? এই মায়া আরিফকে আই লাভ ইউ কখন বলল? মায়া অবাক কণ্ঠে বলে, আমি আপনাকে আই লাভ ইউ কখন বলছি? কে বলল আপনাকে? কেন, আমি কি কানে কম শুনি? তুই নিজেই তো একটু আগে বললি আই লাভ ইউ আরিফ জান্টু। আল্লাহ, কি বড় মিথ্যা কথা! এ কথা মায়া কখন বলল? কেউ এভাবে কনফিডেন্টলি মিথ্যা বলতে পারে? এগুলো ভাবল মায়া। মায়া আরিফের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আরিফ দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। মায়া বলল, আপনি কি মিথ্যা বলার উপর পিএইচডি করেছেন? আরিফ মায়ের প্রশ্ন উত্তরে নাটকীয় ভঙ্গিমায় বলে, আই লাভ ইউ ময়না পাখি। মায়া আরিফের এমন এহেন উত্তর আশা করেনি। আরিফের আই লাভ ইউ কথাটি ঘুরতে থাকে মায়ের মস্তিষ্কে। কথাটির ভিতর কি যেন একটা ছিল। মায়া বলল, নট ইন্টারেস্ট বলেই আরিফের হাতে থাকা ম্যাপল পাতাটি কেড়ে নিয়ে মায়া চলে যায় সেখান থেকে। পিছনে আরিফ নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে গেয়ে উঠল, ওই মেয়ে, কাছে আসো না, আমায় ভালোবাসো না, এই মনটা এভাবে নিয়ে উড়াল দিও না। ও মেয়ে, কাছে আসো না, আমায় ভালোবাসো না। নিজের ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছে মায়া। এখন নিজের ক্লাসরুমের করিডোরে আসে সে। মনে মনে প্রার্থনা করছে পিছন থেকে যেন একজনের ডাক না আসে। কিন্তু তার প্রার্থনা কবুল হলো। পিছন থেকে সেই ডাকটি এলো, মায়া। মায়া ডাকটি শুনেও এড়িয়ে গিয়ে দ্রুত নিজের ক্লাসের রুমের দিকে হাঁটা ধরল মায়া। মায়া দ্রুত হাঁটছে দেখে পিছন থেকে ইথানও দ্রুত হেঁটে আসে মায়ার কাছে। ইথান মায়াকে অনেক রকম প্রশ্ন করছে, কিন্তু মায়া কোনো কিছু উত্তর দিচ্ছে না। ইথান বলল, Maya, why aren't you answering my questions? মায়া ইথানের এই প্রশ্নের জবাব দেয় না। মায়া জানে ইথান কেন তার পিছনে পড়ে আসে। ইথান মায়াকে প্রথম দিন থেকেই পছন্দ করে, এটা মায়া জানে। ইথানের মতে মায়া নাকি অনেক সহজ সরল একটি মেয়ে, তাই সে মায়াকে পছন্দ করে। সারাদিন মায়ার পিছনেই পড়ে থাকে, একা একাই মায়ার সাথে কথা বলবে। ইথান একাই বক বক করে যাচ্ছে। মায়া এক সময় বিরক্ত হয়। ইথান, হোয়াই ইউ আর একা একা মেয়ের সাথে কথা বলিং? আর ইউ পাগল হয়ে গেইং? ইথান মায়ার এমন বাংলিশ কথায় আগামাথা কিছুই বুঝল না। মায়া স্পিক ইন ইংলিশ। মায়া, নাও আই স্পিক ইন ইংলিশ, বাট ইউ মাই ইংলিশিং নট বুঝিং তো হোয়াট করিং? উইল ইউ বুঝতে চাইং মাই ইংলিশ তো ইংলিশ গুড করে শিখিং? মায়ের এইসব বাংলিশ কথাবার্তা ইথানের মাথার উপর দিয়ে বুলেট ট্রেনের গতিতে যাচ্ছে। কোনো বাঙালিও বোধহয় মায়ের এমন ইংলিশ কথা বুঝবে না। সেখানে ইথান তো ভেজালহীন, আমেরিকায়। ইথান অনেক কষ্ট করেও মায়ের ইংলিশের মানে বুঝল না।
ইথান মাথা চুলকাতে চুলকাতে বলে, মায়া প্লিজ স্পিক ইন ইংলিশ। মায়া বলল, এফ ইউ বলে মায়া তেজ দেখিয়ে ধূপধাপ করে এগিয়ে গেল ক্লাসরুমের দিকে। মায়ার কথায় হয়ে গিয়েছে ইথান। মায়া এটা কি বলল? সে কি বুঝে বলল নাকি না বুঝে? ইথান অবাক চোখে চেয়ে রইল মায়ার যাওয়ার দিকে। মায়া ক্লাসরুমে প্রবেশ করলে ইথানও দৌড় লাগালো ক্লাসের দিকে। আরিফ নিজের অফিস রুমের চেয়ারে বসে টেবিলের ওপর 2 পা দিয়ে বসে আছে। এখন করার মতো কিছু নেই, তাই ফোন টিপছে। এমন সময় তার অফিস রুমের দরজা কেউ নক করলো। মে আই কামিন স্যার? আরিফ কে আসলো তা দেখেই বলে, কামিন। লুনা রুমের ভেতরে প্রবেশ করে। আরিফের পারমিশন না নিয়ে গিয়ে বসে টেবিলের সামনের চেয়ারে। আরিফ তাকিয়ে দেখে লুনা। এতে বিরক্ত হলো সে। মনে মনে লুনাকে একটি গালি দিল। লুনা এসেই আরিফের দিকে অশ্লীলভাবে তাকিয়ে থাকে। তা লক্ষ্য করে আরিফ কিছুক্ষণ পর নিজের ফোন নামিয়ে লুনার উদ্দেশ্যে বলে, হোয়াটস ইউর প্রবলেম লুনা? লুনা আরিফকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য বাংলা শিখেছে। লুনা টেবিলের ওপর হাত রেখে এগিয়ে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করে ফিসফিস করে বলে, আই নিড ইউ আরিফ স্যার, ডু ইউ নেট মি? আরিফ টেবিল থেকে পা নামিয়ে পায়ের ওপর পা রেখে বসে বলে, লুনা তুমি আসলে একটা হর। লুনা অশ্লীল ভঙ্গিমায় ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে, আপনাকে পাওয়ার জন্য এমনি সেটাই আরিফ স্যার। লুনা তোমাকে কতবার বলেছি আমার থেকে দূরে থাকতে। আমার তোমার মতো টাকা দিয়ে কেনা যায় এমন মেয়ে একদম পছন্দ না লুনা। তুমি চেয়ারম্যানের মেয়ে দেখে আমি তোমাকে কখনো কিছু বলি না লুনা। আমার থেকে দূরে থাকবে তুমি। আবার মেজাজ বিগড়ে গেলে আমি কিন্তু চিনব না তুমি কার মেয়ে। দাঁতে দাঁত পিষে কথাগুলো বলল আরিফ। লুনা আরিফকে ভিন্নভাবে সিডিউট করার চেষ্টা করে। লুনাকে ইংলিশে বলা যায় আর বাংলায় বলা যায় ড্যাশ। মেয়েটা এত নির্লজ্জ যে তাকে ড্যাশ বলাও কম হয়ে যাবে। লুনার সৌন্দর্য বর্ণনা করার মতো না। নিঃসন্দেহে লুনা সুন্দর নারীর তালিকায় হাজারের একজন। কিন্তু আরিফ তো এক নারীতে আসক্ত। এইসব সস্তা সৌন্দর্য তাকে মুগ্ধ করতে পারবে না। সে শুধু তার ময়না পাখির সৌন্দর্যেই মুগ্ধ। তার এত সুন্দর বউ রেখে সে কেন এইসব সস্তা জিনিসে মুখ দিতে যাবে? লুনা নিজের নির্লজ্জতার প্রমাণ দিতে আরিফের কলার চেপে ধরে নিজের দিকে টেনে ধরে বলে, আই ওয়ান্ট ইউ, ইভেন ইফ ইটস জাস্ট ফর ওয়ান মাই নাইট, বিকজ ইউ আর সো হট, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। আরিফ নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। নিজের বাম হাতের সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরে লুনার গলা। লুনা কাতরায়ে ওঠে। আরিফের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। পুরুষালী শক্তির কাছে নিহাত তুচ্ছ লুনার মেয়ালি শক্তি। আরিফ লুনার গলা আর একটু শক্ত করে ধরে হালকা হেসে বলে, তোর দেহের বেশি খায়েশ থাকলে বল, আমি লোকদের বলি তোর খায়েশ চিরদিনের জন্য মিটিয়ে দেবে। তোরে গালি দিলে গালিরে অপমান করা হয়ে যাবে। তুই একটু আগে কি বললি? ইউ নেট মি। হ্যাঁ, কথা আমাকে বললি দেখে বেঁচে গেলি। তোর কপাল ভালো আমার বউয়ের কাছে বলিসনি। সোজা গুলি মেরে দিত। ওর আবার কথার আগে বন্দুকের গুলি চলে। যা শালা মাদার এফ বলে লুনাকে ছেড়ে দেয় আরিফ। আরিফের হাত থেকে ছাড়া পেয়ে কাশতে থাকে লুনা নিজের গলায় হাত দিয়ে। লুনা ভেবেছিল আজই হয়তো তার শেষ দিন। কাশতে কাশতে লুনার গলায় রক ছিঁড়ে যাওয়ার উপক্রম। সেসবে পাত্তা না দিয়ে আরিফ শীষ বাজিয়ে সেখান থেকে চলে গেল। লুনা আরিফের চলে যাওয়ার পানে ঝলসানো দৃষ্টিতে চেয়ে থাকে। লুনার এমন ঝলসানো দৃষ্টিতে তেলাপোকা ভয় পাবে না, সেখানে আরিফ খান কিভাবে পাবেন? তার একটা প্রেস্টিজ আছে না? আরিফ ক্লাসে প্রবেশ করতেই সকল স্টুডেন্ট দাঁড়িয়ে সকলের শুভেচ্ছা জানালো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্টুডেন্টস, সিট ডাউন। আরিফের এখন ক্লাস টাইম না, তবুও তাকে এখন ক্লাসে দেখে প্রতিটা স্টুডেন্ট অবাক হলো। আরিফ এখন ম্যাথমেটিক্স ক্লাস নেবে। প্রতিটা স্টুডেন্ট একটি কথাই ভাবছে, আরিফকে কেন এই ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে রাখা হয়েছে? তিনি তো কোনো ক্লাসই ঠিক মতো নেন না। নিজের যেদিন ক্লাস নিতে মন চায় সেদিন ক্লাস নেয়, আবার নিজেই যেদিন যে সাবজেক্টের ওপর ক্লাস নিতে মন চায় সেই সাবজেক্টের ওপর ক্লাস নেয়। কখনো ম্যাথ, ইংলিশ, মাঝে মাঝে তো বাংলা ক্লাসও নেন। তাকে কেন শুধু শুধু টাকা দিয়ে রাখা হয়েছে? তবুও আরিফ তাদের প্রিয় টিচারের তালিকার একজন। কারণ আরিফ ক্লাসে আসলে সেদিন ক্লাস করতে হয় না। এছাড়াও আরিফ বাস্কেটবল প্লেয়ার।
এমনটি আরিফ মাঝে মাঝে স্টুডেন্টদের ট্রিট দেয়। এমনকি সে একবার স্টুডেন্টদের নিয়ে 7 দিনের ট্যুরে নিয়ে গিয়েছিল। এই সব কারণেই আরিফ তাদের প্রিয় টিচারদের তালিকায় একজন। আরিফ ম্যাথ করাচ্ছে। 1+2 4, 5+5 12, 10+10 23। আরিফের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাই মনোযোগ থাকলেও একজন অমনোযোগী। নিজের ব্রেঞ্চে থুতনি ঠেকিয়ে সে কলম দিয়ে কিছু আঁকছে। আরিফ নিজের গুরুত্বপূর্ণ ক্লাসে কাউকে অমনোযোগী দেখতে চাচ্ছে না, তাই নিজের হাতে থাকা চকটি ছুঁড়ে দেয় সেই অমনোযোগী স্টুডেন্টের দিকে। ও চেঁচিয়ে উঠে বলে, মিস্টার আরিফ, স্ট্যান্ড আপ। আরিফের এমন কথায় সকল স্টুডেন্ট ভূত দেখার মতো চমকে ওঠে। সকলে চোখ বড় বড় করে তাকায় মায়ার দিকে। মায়া ধূপ করে উঠে দাঁড়ায়। সকলে সন্দেহ করেছিল আরিফ ও মায়ার ভিতর কিছু আছে। আজ আরিফ নিজেই তাদের সন্দেহ দূর করে দিল। সকলে মায়ের দিকে এভাবে তাকিয়ে আছে। এতে মায়া লজ্জায় মাথা নিচু করে আসে। আরিফ বলল, আমি ক্লাসে অমনোযোগী স্টুডেন্ট পছন্দ করি না। বলো, 12 63 85 90 যোগ 17 39 40 57 5 যোগ 29 কত হয়? এই অঙ্কের সমাধান হয়তো মায়াকে ক্যালকুলেটর করতে দিলেও পারতো না। সেখানে তো মায়াকে মুখে মুখে হিসাব করতে হবে। মায়া বাচ্চাদের মতো করে বলে, আপনি বোর্ডে শিখাচ্ছেন এত ছোট অঙ্ক, আর আমাকে ধরছেন বিশাল অঙ্ক। এটা কেমন হলো? স্পিকিং ইন ইংলিশ, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গালি। আপনি তো বাংলায় কথা বলছেন, তাহলে আমি বাংলা বললে বুঝতে পারছেন না কিভাবে? আরিফ রেগে গিয়ে বলল, স্পিকিং ইংলিশ। এতগুলো স্টুডেন্টের সামনে আর ঝাড়ি খেতে চাইল না মায়া। নিজে ভাঙাচোরা ইংলিশ বলতে আরম্ভ করলো। আই অ্যাম টোল্ড ইউ, ইউর বাংলা আই আন্ডারস্ট্যান্ড, বাট মাই বাংলা ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হোয়াই? ইটস নট ফায়ার টু ইউ টু মি। এখানে কেউ ভুল ধরতে এসো না যে ইংলিশ ভুল হয়েছে। এখানে ভুল ভালোই লেখা হয়েছে, আর আমি এমনিতেই ইংলিশ কম পারি। মায়া এমন ভাঙাচোরা ইংলিশ পুরো ক্লাস অট্ট হাসিতে ফেটে পড়ে। আরিফ তাদের ধমকায়, বি কুইকড। এরপর মায়ের উদ্দেশ্য বলে, টেল মি হু ইনভেন্টেড ম্যাথমেটিক্স। বল, কে গণিত আবিষ্কার করেছেন? গণিত যখন আবিষ্কার হয়েছিল আমি তখন পৃথিবীতে তো দূরের কথা, মহাবিশ্বের আশেপাশে এলাকায়ও ছিলাম না। জন্ম নেওয়ার টোকেনও কাটেনি তখনও। ভিসা প্রসেসিং এও চলছিল না তখন। পৃথিবীর সাথে আমার কোনো কানেকশন ছিল না। তাই গণিতকে আবিষ্কার করেছে আমি বলতে পারবো না, বলে মায়া। আরিফ টিচার টেবিলের ওপর থেকে চেকন লাঠি নিজের হাতে নিয়ে বলে, স্পিকিং ইংলিশ। মায়া কিছুক্ষণ মাথা চুলকে বলে, হোয়েন ম্যাথ আবিষ্কার হয়েছিলেন, মি নট ইন পৃথিবী, ইভেন মি নট ইন মহাবিশ্বের পাশের গলি। মাই জন্ম টোকেন নট কাটা হয়েছিলেন, মাই পৃথিবী ভিসা প্রসেসিং অলসো ইন রাস্তা, মি উইথ পৃথিবী কানেকশন ওয়াজ ফুললি ছিল না। সো হু ম্যাথ আবিষ্কার নো বলতে পারেন। মায়ের ইংলিশে আবারও সবাই হাসাহাসি শুরু হয়ে গেল ক্লাসরুমে। আরিফ মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলেও বেচারা মনে মনে হাসি পাচ্ছে খুব, কিন্তু স্টুডেন্টদের সামনে তা প্রকাশ করতে পারছে না। আরিফ বলল, ক্লাসের বাইরে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো, যাও। মায়া ইনিয়ে বিনিয়ে বলে, সরি স্যার, গেট আউট। স্যার প্লিজ, আকুতির স্বরে বলে মায়া। আই সেড গেট আউট। মায়ার কথায় আর কিছু হচ্ছে না, তাই মায়া চুপচাপ বের হয়ে আসলো ক্লাসরুম থেকে। ক্লাসরুমের দরজার সামনে কান ধরে এক পা উঁচু করে গোমরা মুখে দাঁড়িয়ে থাকলো। পুরো ক্লাস তার দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে। সাথে করিডোরে সেই সব স্টুডেন্ট যাচ্ছে, তারাও মায়াকে দেখে হাসছে। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এতে মায়ের খোলা চুলগুলো দিয়ে মায়া মুখ ঢেকে রাখে। চুলের আড়ালে তার চেহারা দেখা যাচ্ছে না। আরিফ তা লক্ষ্য করে সামনের বেঞ্চে বসে থাকা একটি মেয়ের স্টুডেন্টের মাথার কাঁকড়া খুলে নিয়ে যায় মায়ার কাছে। মায়ার সামনে দাঁড়িয়ে বলে, রিস ইউর হেড, তোমার মাথা উঠাও। মায়া মাথা উঠিয়ে আরিফের দিকে তাকালে মায়ের চুলগুলো দুই পাশে ভাগ হয়ে মুখের সামনে থেকে সরে যায়। আরিফ মায়ের চুলগুলো গুছিয়ে খোপা করে তার হাতে থাকা ক্লিপটি লাগিয়ে দেয় মায়ের খোপায়। এই মুহূর্তটুকু মায়া তাকিয়ে থাকে আরিফের দিকে। ক্লাসের স্টুডেন্টরা একে অপরের সাথে গসিপ করতে থাকে। কিছু মেয়ে কিউট করে বলে, ওয়াও পকটু কাপল, পরন্ত বিকেল, আমেরিকায় হাওয়ায় আজকে ঠান্ডাটা বেশি। শীত আর সম্পূর্ণরূপে ফিরেছে আমেরিকায় আবার।
স্টুডেন্টদের শরীরে ভারী পোশাক দেখা যাচ্ছে। আজকের স্নোফল হতে পারে। মায়া ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে, সাথে ইথান। আরিফ গাড়ি আনতে গিয়েছে। ইথান মায়াকে সেই তখন থেকে একই প্রশ্ন করে যাচ্ছে, সত্যি কি মায়া আর আরিফ হাজব্যান্ড ওয়াইফ নাকি? মায়া উত্তরে হ্যাঁ বললেও ইথান তা বিশ্বাস করছে না। মায়াকে বারবার একই প্রশ্ন করছে। বেচারার লাভ স্টোরিটো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। ইথানের এই একই প্রশ্ন শুনতে শুনতে মায়ার কানে পোকা ধরে গেছে। মায়া ব্যাগ থেকে নিজের হেডফোন বের করে বাংলা গান লাগিয়ে কানে হেডফোন গুঁজল। গান, গরম লাগে আমার দুপুরে, শিহরিত আমি তোমার নুপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু ডুববো না। মায়া চোখ বন্ধ করে শীতের ভেতর গরমের বাইফ নিচ্ছে। এরই মাঝে কেউ তার হেডফোন খুলে ফেলল কান থেকে। মায়া মনে করছিল ইথান, কিন্তু চোখ খুলে দেখে লুনা। আজকে লুনাকে ক্লাসে না দেখে মায়া ভেবেছিল এই তার সেরা পাগল হয়তো আজকে আসেনি, কিন্তু এসেছে। এখন মায়ার গায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। লুনার সাথে আবারও তার চেলাপেলাও আছে। লুনা মায়ার বরাবর দাঁড়িয়ে দুই হাত ভাঁজ করে গুজে মায়াকে প্রশ্ন করে, তুই থাইলে আরিফ স্যারের ওয়াইফ? লুনার মুখে বাংলা শুনে অবাক হয় মায়া। লুনার প্রশ্ন উত্তরে মায়া নির্দ্বিধায় বলে, হ্যাঁ। এখন যেহেতু সবাই জেনে গিয়েছে, সেখানে লুনার কাছে লুকানোর কিছু নেই, তাই মায়া আর লুকানোর চেষ্টা করল না। মায়া হ্যাঁ বলতেই ক্ষিপ্ত হলো লুনা। সকলের সামনেই মায়ার চুলের মুঠি ধরল লুনা। মায়া ব্যথায় কাতরে উঠল। কোনো স্টুডেন্ট লুনার ভয়ে মায়াকে ছাড়াতে আসলো না। ইথান লুনার কাছ থেকে মায়াকে ছাড়াতে যাবে, তার আগেই মায়া লুনার চুলের মুঠি ধরে ঘুরান দেয়। এতে লুনার চুল পেঁচিয়ে যায় মায়ের হাতের সাথে। লুনার চুলের টান বাধা সামলাতে না পেরে মায়ের চুল ছেড়ে দেয়। লুনা মায়ের চুল ছেড়ে দিতেই মায়া চুল ঝাড়া দিয়ে দাঁড়ায়। লুনার চুল তখনও মায়ের হাতের মুঠোয়। মায়া লুনার চুল আরও শক্ত করে চেপে ধরে। লুনা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে, আহ! মায়া এক হাত দিয়ে নিজের মুখ থেকে চুল সরাতে সরাতে বলে, বাংলা যেহেতু পারিস, কষ্ট করে আর ইংলিশ বলবো না। তুই বাঁচতে চাইলে আমার থেকে দূরে থাক। আমাকে কোনো সরল সোজা বলদ মেয়ে ভাবিস না, তাই ভালো মতে বলছি, আমার থেকে দূরে থাক। বলেই লুনার চুল ছেড়ে দেয় মায়া। এতগুলো মানুষের সামনে এভাবে অপমান হয়ে লুনা আরও ক্ষিপ্ত হয়। ইউবি, লুনা মায়াকে গালি দিয়ে এগিয়ে আসে মায়াকে মারতে। লুনা মায়াকে থাপ্পড় দিতে উদ্যোগ নিলে মায়া চোখের পলকে লুনার হাত ধরে লুনার হাত মোচড় দেয়। লুনার হাত বাঁকা করে ধরে রেখে মায়া ঠাস ঠাস করে বেশ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় লুনার গালে। লুনার ফর্সা গাল লাল বর্ণ ধারণ করেছে। লুনাকে বাঁচাতে মিয়া মায়াকে আক্রমণ করতে চাইলে মায়া ইথানের কাছে থাকা একটি হার্ড কভার নোবেল বুকে ছুঁড়ে মারে মীরার দিকে। সেটি ঠিক মীরার মুখে গিয়ে লাগে। মায়া ইথানের কাছ থেকে অন্য নোবেল বুকে নিয়ে লুনার মাথায় মারতে থাকে, তবে বেশি শক্তি প্রয়োগ করে না। হালকা ব্যথা পাবে এতটুকু জোর দিয়েই মারছে তাকে মায়া। মায়া অনবরত বুক দিয়ে লুনার মাথায় আঘাত করছে আর বলছে, তুই কুত্তা, তোর 14 গোষ্ঠী কুত্তা, আবার আমাকে কুত্তা বলিস? লাংচাওলা কোথাকার। মায়া দেখতে পায় আরিফ গাড়ি নিয়ে আসছে। লুনাকে ছেড়ে দেয় মায়া। লুনার নাক ফেটে রক্ত বের হয়ে মুখে মাখামাখি অবস্থা। লুনাকে ছেড়ে দিতেই লুনার চামচাগুলো লুনাকে সেখান থেকে নিয়ে যায়। মায়ের এইসব কর্মকাণ্ড অনেক স্টুডেন্ট তাদের নিজের ফোনে ধারণ করেছে। ইথান মায়ের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। মায়ের এই রূপ দেখে তার বিশাল ঝটকা লেগেছে। মায়াকে ইথান এক হাবলা শান্তশিষ্ট ভদ্র মেয়ে মনে করেছিল, কিন্তু আজকে মায়ার এই রূপ দেখে বাকরুদ্ধ হয়ে যায় ইথান। ইথান মায়ের দিকে তখনও হাঁ করে তাকিয়ে আছে। মায়া নিজের ব্যাগটা ইথানের কাছে দিয়ে নিজের চুল ঠিক করতে থাকে। মায়া চুল বাঁধতে বাঁধতে বলে, বুঝলি ইথান, মানুষকে একটু নিজের নরম রূপ দেখালে সে তার গরম রূপ দেখাতে চায় আমাকে। আমার আবার ধৈর্য শক্তি কম, তাই বেচারিকে আজকে আমার একটু গরম রূপ দেখিয়ে দিলাম। ছাতা বেশি লাভ পারতেছিল। ইথান মায়ের মুখে আপনি কি বের হওয়া বাণীর ভেতর নিজের নামটুকুই বুঝতে পেরেছে শুধু। এছাড়া মায়াটা কি কি বলল এর আগাগোড়া কিছুই বোঝেনি সে। মায়া বুঝল ইথান কিছু বোঝেনি। মায়া বলল, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ। ভুল। ইথান মাথা উপর নিচ করে, অর্থাৎ উত্তর হ্যাঁ। মায়া বলল, নাও আই ওয়ান্ট আন্ডারস্ট্যান্ড। পরে ইউ আন্ডারস্ট্যান্ড ওকে। ইথান কিছু বুঝল না, তবুও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ততক্ষণে আরিফ তার গাড়ি নিয়ে সেখানে চলে এসেছে। মায়া ইথানের কাছ থেকে তার ব্যাগ নিয়ে
টুস করে উঠে পড়ল গাড়ির ব্যাক সিটে। আমেরিকায় সাপের মতো আঁকাবাঁকা একটি বিস্তীর্ণ হাইওয়ে রোডে ছুটে চলেছে আরিফের কালো রঙের গাড়িটি। আজকে বছরের প্রথম তুষারপাত হয়েছে। হাইওয়ে রোডের দুই পাশে গাছপালাগুলোতে ঢেকে রেখেছে নরম তুষারের চাদর। পিচ ঢালা রাস্তার ওপরে বরফের স্তূপ দেখা যাচ্ছে। সাদা সাদা ফ্লেক্সগুলো ধীরে ধীরে ভেসে এসে গাড়ির উইন্ডো শিল্ডে পড়ে আবার মিলিয়ে যাচ্ছে। এখনও হালকা হালকা তুষারপাত হচ্ছে। আরিফের গাড়িটি হাইওয়ে রোডের ওপর মিশ্রণভাবে এগিয়ে চলেছে সেন্টমনির উদ্দেশ্যে। গাড়ির ভেতর মৃদু সুরে বাজছিল একটি ইংরেজি গান। হঠাৎ আরিফ সেটি বন্ধ করে স্পিকারে চালালো একটি বাংলা গান। ভলিউমও বাড়িয়ে দিল। আর সে গানের সুরের সাথে তাল মিলিয়ে কলম কণ্ঠে গাইতে আরম্ভ করলো। জানো বেবি, সোনার ময়না পাখি, কবে তুমি হবে আমার, আসবে বুকে, হাই। জানো বেবি। মায়া গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে গাড়ির ব্যাক সিটে বসেছিল। আরিফের গান শুনে চোখ খুলে আরিফের দিকে তাকায় মায়া। আরিফ গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকিয়ে মায়াকে লক্ষ্য করছিল। মায়া মেকি হেসে বলে, নাটক ভালোই জানেন আপনি। আরিফ গাড়ি ড্রাইভ করা অবস্থায় গাড়ির লুকিং গ্লাসে মায়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তোর থেকে বোধহয় একটু কম। মায়া মেকি হাসে। গাড়ির বাহিরে পড়তে থাকা তুষারপাতের দিকে একবার নজর দিয়ে আবার লুকিং গ্লাসের দিকে নজর দেয়। সন্দেহ কণ্ঠে বলে, কবে থেকে জানেন আপনি এইসব? আরিফ কিছুটা সময় নিল উত্তর দিতে। তাকে দেখে মনে হলো এই প্রশ্নের উত্তর সে জানে না বা খুঁজছে। খানিক বাদে আরিফ একগাল হাসি নিয়ে বলে, বোধহয় তুই বাংলাদেশের থাকাকালীন সময় থেকে। কিন্তু তুই কবে থেকে জানলি আমি সব জানি? কাল রাতে থেকে। কিভাবে? আপনার মুখ থেকে শুনেছি। আরিফ বাম হাতের উল্টো পিঠে হালকা কামড় দিয়ে বলে, যাস শালা, নিজের মুখে লাগাম না থাকায় আজ আমাকে পস্তাতে হচ্ছে। এতদিন এক হাবলা নারীকে দেখে এসেছি, আর এখন বহুরূপী অ্যাটম বোমকে দেখতে হবে? কি পোড়া কপাল আমার। আপনার জন্য আমার আফসোস হচ্ছে। থাক, কষ্ট পায়েন না, বাঁশটা দুজনে একসাথে খাবো। আপনার খিদে বেশি থাকলে সম্পূর্ণ বাঁশটা আপনাকেই দেব। আরিফ ময়নার পাখির কাছ থেকে এমন কথা শুনে হতাশ হয়। কপাল কুঁচকে দুঃখ নিয়ে বলে, আমার খেয়ে আমার পরে আমার ঘরের বউ আমাকেই বাঁশ দেবে? বাহ, কি দারুণ। মায়া আরিফের প্রশ্ন উত্তরে চট জলদি উত্তর দেয়, আপনার টাকা খাচ্ছি 1 সপ্তাহ তো হয়নি, এতেই এত হতাশা? তাহলে এতদিন কার টাকায় খেয়েছিস? আমার শ্বশুর এবং আমার বাবার টাকায়। শ্বশুরের টাকা খেয়েছিস দেখেই তো তোর আজকে এই অবস্থা। জামাইয়ের পিছে গোয়েন্দাগিরি করিস। বাড়ির সবাই আপনার ওপর কেন রাগ করে আসে জানেন? নিমেষেই আরিফের ভাবমূর্তি বদলে গেল। আরিফ শক্ত হাতে ড্রাইভ করতে লাগলো। দাঁতে দাঁত পিষে জবাব দেয়, জানি না, জানতেও চাই না। আপনি না জানতে চাইলেও আমি আপনাকে বলবো। সবাই আপনার ওপর এই কারণেই রাগ করে আসেন। এর কারণ, আপনি যেদিন বাড়ি ছাড়লেন তার পরের দিন দাদাজান মারা গিয়েছিলেন। আপনি সেই খবর জানা সত্ত্বেও বাড়ি ফিরে যান নাই। এছাড়াও নিজের থেকে আপনি কারো সাথে যোগাযোগ রাখেননি। কেউ যোগাযোগ করতে চাইলেও তার সাথে যোগাযোগ করতেন না। শুধু দাদার মৃত্যুর বার্ষিকীতে ফোন দিতেন। এছাড়াও আপনি। আরিফ হঠাৎ গাড়ি ব্রেক করে। তোর ফ্যামিলি আমার ওপর কেন রাগ করে আসে আমি জানতে চেয়েছি। তোর ফ্যামিলিকে নিয়ে তুই থাক, তাদের নিয়ে আমার সাথে কথা বলতে আসবি না। দাদিজান এখনও বেঁচে আছেন দেখে আমি তোর ফ্যামিলির সাথে তর্ক জড়াচ্ছি না, শুধু দাদিজান কষ্ট পাবে বলে। তাকে নিয়ে যদি আপনার এতই চিন্তা, তাহলে দেশে যান না কেন? দাদিজান আপনার জন্য এখনও কান্নাকাটি করে। সারা জীবন তাকে সেবা করলাম, আমার জন্য একটু কাঁদলো না, আর আপনার জন্য ঠিকই প্রতিদিন নিয়ম করে কাঁদে। আরে ব্যাক সিটের দিকে ঘুরে বলে, আমি কি করেছি আর কেন দেশ ছেড়েছি তা দাদিজান জানে বলেই আমার জন্য কান্না করে। মায়া নিজের রুমেই বারান্দায় একটি চেয়ারে বসে আছে আরাম করে। হাতে কফির মগ, গায়ে গরম কাপড়। বাহিরে এখনো তুষারপাত হচ্ছে। আজকে তুষারের সাদা চাদরের আড়ালে পড়ে গিয়েছে ম্যাপল পাতাগুলো। হঠাৎ মায়ার ফোনে কল আসে। মায়া উঠে গিয়ে বিছানার ওপর থেকে তার ফোনটি নিয়ে আবার ফিরে এসে বসে চেয়ারে। হেড অফিস থেকে ফোন এসেছে। মায়া দীর্ঘ শ্বাস ছাড়ল। নিশ্চিত এখন তাকে অনেকগুলো কথা শুনতে হবে। মায়া না চাইতেও কলটা রিসিভ করলো। মায়া বলল, হ্যালো। ফোনের ওপাশে থেকে উত্তর এলো,
হ্যালো মিস মায়া। গম্ভীর কণ্ঠে এস4 স্যারের গলা শুনতে পেয়ে মায়ার হালুয়া টাইট হয়ে গেল। এখন নিশ্চিত স্যার তাকে এক গাদা কথা শোনাবে। মায়া এটা করছো না কেন? মায়া ওটা করছো না কেন? তোমার জন্য মিশনে দেরি হচ্ছে। তুমি মিশনে ফোকাস করছো না কেন? মিশনে থাকতে মনে না চাইলে এখনই বাংলাদেশে চলে যাও। ব্লা ব্লা নানান ধরনের কথা শোনাবেন এখন তিনি। মায়া সেগুলো হজম করার জন্যই প্রথমেই ঢোক গিলে নিল। মায়া বলল, জি স্যার। ফোনের অপর প্রান্তে থেকে কর্কশ কণ্ঠে ভেসে এলো, মায়া তুমি কি করছো ওখানে? তোমাকে এই মিশনটাকে পুতুল খেলা মনে হচ্ছে? আরিফ সব জানলো কিভাবে? এত কেয়ারলেস কেন তুমি? তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। তুমি আজকেই বাংলাদেশে চলে যাও। তোমার কাছ থেকে অন্তত আমরা এরকম ভুল আশা করিনি। তোমার মতো বোকা আমি দুটো দেখিনি। ইডিয়েট একটা। মায়া দীর্ঘশ্বাস ছাড়ে। কিন্তু এস4 স্যার কিভাবে জানলো আরিফ সব জেনে গিয়েছে? মায়া তো এ কথা কাউকে বলেনি। তবে কিভাবে জানলো? মায়া কাউকে না বললে এই কথা কারো জানার কথাও নয়। কিন্তু মায়ার পরিষ্কার মনে আছে মায়া এই কথা টিম মেম্বারদের বলেনি। তবে স্যার এটা কিভাবে জানলো? বিষয়টি মায়ের কাছে বেশ সন্দেহ ঠেকল। নিজের সন্দেহ এড়িয়ে গিয়ে মায়া নত কণ্ঠে বলল, সরি স্যার। সরি বললে কি সব ঠিক হয়ে যাবে? তুমি যে ভুল করেছো তা ঠিক করার আর কোনো উপায় নেই। বোকা মেয়ে একটা। তুমি এখনই এই বাড়ি থেকে চলে আসো। তারপর যেখানে মনে চাই যাও। আমি তোমাকে টিম থেকে বের করে দিচ্ছি। তুমি আর টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। মায়া আকুল কণ্ঠে বলে, সরি স্যার। আমাকে আর কিছুদিন সময় দিন। আমি আরও ইনফরমেশন জোগাড় করে দেব। প্লিজ টিম থেকে বের করবেন না। সরি স্যার। সরি প্লিজ। হ্যালো স্যার। স্যার। ওপাশ থেকে ফোন কেটে যায়। এখন মায়া কি করবে? রাগে মায়া নিজের চুল টেনে ধরে। মায়ার পুরো শরীর রাগে জ্বলছে। রাগে মায়া তার হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারল ম্যাপল বাগানে। এতেও মায়ের রাগ কমছে না। মায়া কফির মগটা ছুঁড়ে মারে দেয়ালের দিকে। নিমেষেই টুকরো টুকরো হয়ে যায় চীনামাটির তৈরি কফির মগটি। মায়া নিজের রুম থেকে বের হয়ে করিডোরে আসে। করিডোরে আসতেই রিকের রুম থেকে উচ্চ শব্দে গান গাওয়ার আওয়াজ কানে ভেসে আসে মায়ার। রিক নিজের বোরিং সময় পার করতে গান শোনে কানে হেডফোন দিয়ে। সাথে নিজেও গলা মিলিয়ে উচ্চ শব্দে গায়। মায়া এখনও জানে না রিক কী করে। রিককে এখনও মায়ার কোনো সন্দেহজনক কাজ করতে দেখেনি। সাধারণত এক বেকার ছেলের মতোই ঘুরে বেড়ায় রিক। ছন্নছাড়া বাঁধনহারা এক পুরুষ, যার কোনো কিছুর প্রতি টান নেই, কোনো বাধা নেই, তার কোনো পিছু টানও নেই। আরিফ ও রিকের সম্পর্কটা মায়ের কাছে এখনও অপরিষ্কার। তারা শুধুই কি বেস্ট ফ্রেন্ড নাকি বিজনেস পার্টনার? বিজনেস পার্টনার হলেও তাদের বিজনেসটা কিসের? এছাড়াও তারা ভালো কোনো কর্মের সাথে যুক্ত নেই। তাদেরকে আসলে কি বলা যায়? টেরোরিস্ট, মাফিয়া নাকি সন্ত্রাসী? মায়া নিচে নেমে ডাইনিং টেবিলে গিয়ে বসে। সেখান থেকে মায়া তার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আশেপাশে ভালো করে দেখে। মায়া এখন কোনো মেয়েকে খুঁজছে। এখন কোনো মেয়েদের সাথে কথা বলা যাক। মায়া অনেকক্ষণ এদিক সেদিক তাকানোর পরেও কাউকে চোখে পড়ল না তার। পরে মনে পড়ল মেয়েদের না ডাকলে তারা বাহিরে আসে না। মায়া ডাকল, সামনিং গিভ মি এ গার্ডস অফ ওয়াটার। কেউ আমাকে এক গ্লাস পানি দাও। 10 থেকে 15 সেকেন্ডের ভেতর একটি মেয়েট কাঁচের গ্লাসে পানি হাতে নিয়ে আসলো মায়ের সামনে। মায়া তাকে পা থেকে মাথা অবধি পরোক্ষ করলো একবার। মেয়েটির বয়স বেশি নয়, 20 হবে। যদিও তার মুখে তখনও সেই কালো নিকাবটি বাঁধা ছিল। মায়া তা আন্দাজ করতে পারল মেয়েটির বয়স কত হতে পারে। মায়া মেয়েটির হাত থেকে পানির গ্লাসটা নেয়। এক ঢোক পানি খেয়ে গ্লাসটি টেবিলের ওপর রাখে। মেয়েদের কারো সাথে কথা বলা মানা। তাদের যা বলা হয় তারা শুধু সেটাই করবে। কিন্তু এই মেয়েটি হয়তোবা নতুন। মেয়েটি মায়াকে মুখ ফসকে বলে ফেলল, গ্লাসটি নিয়ে যাব কি? মায়া মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মেয়েটি বাংলাদেশি। মায়া মেয়েটিকে বসতে বলল, এই চেয়ারটিতে বসো। মেয়েটি বসলো না, কোনো উত্তর দিল না। মেয়েটির চোখ দেখে বোঝা গেল সে ভয় পেয়েছে। হয়তো মুখ ফসকে মায়ার সাথে কথা বলে ফেলেছে তাই। মায়া তাকে ভয় পেতে নিষেধ করলো। ভয় পেও না, এখানে বসো। মেয়েটা ভয় নিয়েই বসলো চেয়ারে। মায়া বলল, তোমার এই নিকাবটা খোলো। মেয়েটা আরও বড় চোখ নিয়ে তাকালো মায়ার দিকে। হয়তো মায়ার কথায় ভয় পেল। মায়া মৃদু হেসে বলল, খোলো, কোনো সমস্যা নেই।
মেয়েটি তাও খুলল না। মেয়েটি ভয় পাচ্ছে, মায়া বুঝতে পারল। মায়া বলল, আচ্ছা খুলতে হবে না, তুমি একটা কথা বলো আমাকে, তুমি এখানে আসলে কিভাবে? মেয়েটি কোনো উত্তর দেয় না, উল্টো উঠে যেতে চায়। মায়া বলল, কই যাচ্ছ, উত্তরটা দাও। মেয়েটি মায়ার পেছনে কাউকে দেখে হয়তো ভয় পেয়েছে। মায়ার থেকে নিজের হাত ছুটিয়ে মেয়েটা দৌড় লাগালো মেয়েদের জন্য বরাদ্দ রুমটির দিকে। মায়া ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালে দেখে রিক দাঁড়িয়ে আছে, দুই হাত গুজে। রিক অট্ট হাসি হেসে বলে, মিস, ভালোই ইনভেস্টিগেশন করেছেন, কিন্তু আফসোস, এর ফল শূন্যই হবে। নো প্রবলেম, আপনি আপনার ইনভেস্টিগেশন চালিয়ে যান, হেল্প লাগলে বলিয়েন, আমাদের গোপন তথ্য আমরাই তো ভালো বলতে পারবো নাকি? বলেই রিক সেখান থেকে হেলতে দুলতে চলে যায়। মায়া তার যাওয়ার পানে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে। চলবে।